শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান। 5 আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না। জোয়ারের তোড়ে কয়েক জেলায় বাঁধে ভাঙন, নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত। টানা বৃষ্টি আর উজানের ঢলে 6 জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস। নির্দেশনা অমান্য করে কুষ্টিয়ার 2 বছর থেকে বছরে 2 নদী থেকে 200 কোটি টাকার বালু লুট। মহালগুলো অস্ত্রধারীদের পাহারা, নিশ্চুপ প্রশাসন। আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের মাথায় হাত দেওয়ার মতো না উল্টা বাঁধাবো। এখানকার বালু মানে আপনার সোনা, তাহলে এই সোনাটাকে কিভাবে অপব্যবহার হয়, যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালু মলটা তাদেরই নিয়ন্ত্রণ। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা, সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, ঋণের চাপ, রাজস্ব আদায়। রংপুরের ব্যাপারে তো যাত্রা মানে কি হবে, যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া, এগুলো কেউ কমাতে পারবে না। OMS এর অধীনে দেওয়া 1 কোটি দেওয়ার কথা, সেখানে 1 কোটির মধ্যে হয়তো 20 লক্ষ ওভারই কাম। বিজিএমইএ নির্বাচনে লড়ছেন 76 প্রার্থী। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাতির সামনে এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। ভোটার এরিয়াতে ভোটার ছাড়া কেউ যাবে না। চীনের বিরুদ্ধে শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের। ফের কঠোর নীতি প্রয়োগের ঘোষণা ট্রাম্পের। শুভেচ্ছা, আমন্ত্রণ। দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গণতান্ত্রিক ও প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ইস্ট লন্ডনের একটি হলে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রেণী পেশার মানুষ এ সময় দেওয়া বক্তব্যে তারেক রহমান জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের জন্য দোয়া কামনা করেন তিনি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল। বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথকে রুদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের অবদানের কথা স্মরণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি। আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
গণতান্ত্রিক 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। 5 আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা ভোট চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেছেন, গণতন্ত্রের ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলেও মন্তব্য তার। এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায় তখন তার বক্তব্য দুঃখজনক। ভবিষ্যতে নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে, আর বিএনপি সরকার গঠন করলে তা হবে জবাবদিহিমূলক সরকার। আর নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি নিবন্ধন নাই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি না। একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আমি বলেছি কতগুলো সবাই চায়, মানুষ চায়। ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্থা করে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা তিনি বলেন। আরও বলেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হয় মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। আরও বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অভ্যুত্থান করেছিল ছাত্র জনতা, সেই লক্ষ্যেই বিজয় এসেছিল, এবার সেই বিজয় আদায় করতে হবে বলে মন্তব্য তার। আমাদের এই বিজয় ছাত্র জনতার বিজয়, তার ছাত্র জনতা মানেই তো জনগণ ভিত্তিক ছাত্র না, ছাত্র ভিত্তিক জনগণ না। এই বিজয়ের যে সুফল করতে চায় তাহলে তারা ইতিহাসে রাস্তা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি জানিয়েছেন, 12 মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারাই জানায়, জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে। সেই অডিও ফরেনসিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় কাল। এ বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকা 1 নম্বরে রয়েছে। গত 14 মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করা হয়েছিল। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার যে পথ সেটি খুলে যায়। এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জাপানে 4 দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার বেলা 11:20 তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। এরপরে 2 দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নের জন্য 106 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। একই দিন সোকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা, আর সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও প্রদান করা হয়। এই সফর শেষে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন ডক্টর ইউনূস। মধ্যরাতে প্রধান উপদেষ্টার দেশে পৌঁছানোর কথা রয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে 6 জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3 দিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ,
নেত্রকোনা এবং ফেনীর প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এর মধ্যে সুনামগঞ্জে বেড়েছে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা সহ সব নদ নদীর পানি। তবে সবগুলো নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপ জেলা ভোলাও। আমরা একটু দেখে আসতে চাই এখনকার চিত্র। আমাদের সহকর্মী জুয়েল সাহা অপেক্ষা করছেন। জুয়েল, দুর্গত এলাকার মানুষজনের যে ক্ষয়ক্ষতির চিত্র আগে ঘন্টার সংবাদেও আপনি জানিয়েছেন, কোনো ধরনের সহায়তার কোনো চিত্র আপনার চোখে পড়লো কিনা জানাবেন। আমরা কিছুক্ষণ আগের যে সংবাদে দুপুর 12:30 সংবাদে জানিয়েছিলাম যে সহযোগিতা আসলে এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু চরফ্যাশন উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এই দুর্গম যে ঢালচর ইউনিয়নটি রয়েছে সেখানে কিন্তু মানুষের মাঝে আমরা চাল এবং খাবার বিতরণের করতে দেখেছি। এবং এছাড়াও আমরা যেই দুর্গম যে ঢালচর রয়েছে সেই কিন্তু আমরা রয়েছি, এটি কিন্তু সাগর ঠিক মোহনার মাঝে কিন্তু এই দুর্গম ঢালচরটি অবস্থান। এবং এই ঢালচরে কিন্তু এই যে গভীর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এবং নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারের পানি এবং বাতাসের কারণে কিন্তু এখানে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গবাদি পশু ভেসে গেছে। এবং মানুষের, আমরা এই চিত্রটি এখনও দেখতে পাচ্ছি, এখানে বেশ কয়েকটি ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু এই জোয়ারের পানিতে কিন্তু গেছে। এবং এখানকার যে মানুষজন রয়েছে তারা তাদের ঘর এখনও কিন্তু সেই ঘরের মালামালগুলো গুছাচ্ছেন এবং লাকড়ি হিসাবে তারা অনেক কিছু পেয়েছেন, যে ঘরের যে অন্যান্য যে মালামালগুলো রয়েছে সেগুলো পেয়েছেন। এবং কেউ কেউ কিন্তু এখনও তারা ঘরের পাশেই রয়েছেন। এবং তারা আসলে এখানকার যে মানুষ রয়েছে তারা কিন্তু একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে নতুন করে ঘর নির্মাণের আসলে তাদের কোনো সামর্থ্য নেই। তবে সরকারিভাবে যদি সরকারি সহায়তার আশায় তারা আছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। একটি জেলার দুটি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে 200 কোটি টাকার, কিন্তু সরকার রাজস্ব পেয়েছে মাত্র 2.5 কোটি টাকা। পদ্মা আর গড়াই নদী থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চলছে কেনাবেচা। শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ আর লালন শাহ সেতুর নিচ থেকেও দেদারসে বালু তোলা হচ্ছে। বালু মহলগুলোয় থাকে অস্ত্রধারী পাহারা। আমাদের দুজন সহকর্মী আখলাকুস সাফা ও রুহুল আমিন বাবুর অনুসন্ধান, ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। পদ্মা গড়াই নদী বেষ্টিত কুষ্টিয়া জেলা, এই দুই নদীর তীরেই বালুর সাম্রাজ্য। 21টি বালুমহল থেকে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। এ জেলার বালুর চাহিদা পুরো বিভাগ জুড়ে। নদী থেকে তোলা বালু বিক্রি হয় ঘাটেই, সেখান থেকে চলে যায় বিভিন্ন গন্তব্যে। বালু উত্তোলনের এই মহাযজ্ঞ দেখে কেউ বলবে এগুলো অবৈধ এবং প্রকাশ্যে হচ্ছে না। বালু উত্তোলনে কতটা মানা হচ্ছে নিয়মনীতি? পাশাপাশি দুটো ব্রিজ, মাঝখান থেকে আর নিচ থেকে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই তুলে নেওয়া হচ্ছে বালি। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শতবর্ষী হার্ডিংস ব্রিজের পিলার আর গাইড ব্যাংক। গত বছরই পরামর্শ ছিল ডাউন স্ট্রিমের বালুমহলগুলোকে স্থানান্তর করতে হবে, তখনও কেউ কথা শোনেনি, আর এবছর দেখারই কেউ নেই। এটা তো একটা নির্দিষ্ট লেভেলে ফাউন্ডেশনটা করা, ওই ফাউন্ডেশনের কাছ থেকে যদি বালিটা ভ্যাকুম তৈরি হয়, মানে গর্ত তৈরি হয়, তখন ওখানে টান পড়ে। টান পড়ার সাথে তো আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো ওরা টান দেয়। 21টি বালুমহলের মধ্যে বালু তোলার যোগ্য 4টি, তার মধ্যে ইজারা আছে 2টি। নাব্য পরিস্থিতি, পরিবেশ, তাপবিদ্যুৎ কেন্দ্র ও আইনি জটিলতায় বাকি 17টি থেকে বালু তোলা নিষেধ। অথচ দুই নদীর পার ঘেঁষে বালু তোলার এই মহাযজ্ঞ চলছে প্রকাশ্যে। সবাই লাভের আশা করে, একটু ভালো হলে একটু ভালো দাম, সর্বনিম্ন দাম 10 টাকা। মোটা বালিটার দাম বেশি, মোটা বড়টা ধরেন 18-20 এরকম। এটা তো সব দাম এখানে, যত দূরে হোক এরা সেখান থেকে মানে বাধা। পেটের জ্বালায় 2-1 নগ অনেকে চুরি চারটাকে তুলছে, কেউ তুলছে না। ঘাট নিয়ন্ত্রণ নেবে কি, ইজারা দেবে কে? গ্রুপ তো অনেক, 5 জন
বা 10 জন মিলে টেন্ডার করলে আর বাকি গ্রুপ, এখানে একটা দলীয় কোন্দল হইতে পারে, বা কোন্দলের ক্ষেত্রে সেক্ষেত্রে দায়ভার নেবে কে? বালুমহালের দখল কেন্দ্র করে এমন হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র পাহারা থাকে প্রতিদিন, রাতে হয় আরও জোরদার। অবৈধ বালুমহালগুলোতে সবচেয়ে বেশি বালু উত্তোলন হয় রাতের এই সময়টাতে। আমরা তেমনই এক বালুমহালের দিকে যাচ্ছি এখন, যেখানে পরিচয় গোপন করে যাওয়াটা বেশ জরুরি। অবৈধ বালুমহল থেকে এভাবেই বালু বিক্রি হচ্ছে গভীর রাতে, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয় গোপন করে সেখানে 1 ঘন্টা থাকি আমরা। বালু বোঝাই বেরিয়ে যায় 7টি ট্রাক শুধু একটি স্পট। কারা করছেন এগুলোর নিয়ন্ত্রণ? বালুমহলে পাওয়া যায় না তাদের, তবে কয়েকজনের নাম পাই আমরা। রাজনীতিতে প্রভাবশালী তারা। ক্রেতা সেজে কথা বলি তাদের সাথে। ওই ঘাটটাকে আমাদের পৌর বিএনপির আহ্বায়ক, ওর সাথে একটু যোগাযোগ করেন, ও দেবে না, আমার কথা বলেন একটু কমাই দেবে না। হ্যাঁ, 18,000ই হয়তো আপনার জন্য একটু কম নেওয়া যাবে, 17.5 পর্যন্ত করা যাবে। বড়ার কি ভালো হবে? জিলাপি তলা এদিককার জিলাপি তলা ওটা ফিলিং, ওটা মানে খুব একটা ভালো না। এক সাইডে কিছু মোটা বালু আছে, কিন্তু তোলার মতো পরিবেশ নেই, পানি চলে আসছে তো হাটের সাথে থাকা লাগে না। ওরা সব যারা বালি বালি করেছে, হ্যাঁ বালির তো হলো মানে দিয়েছে, পয়েন্ট দিয়েছে, ঠিক আছে, ওই পয়েন্টে নিতে হয়, ঠিক আছে। বালুমহলে রাজনৈতিক প্রভাব কিভাবে অস্বীকার করবেন জেলা বিএনপির নেতারা? বর্তমান যারা নেতৃত্ব আছে নিশ্চয় তাদের সাথে তাদের কোনো যোগসূত্র আছে। এখন আপনারা ইনকোয়ারি করে আসছেন, একটা জায়গায় কোনো প্রমাণ পাবেন না এই বালি ব্যবসার সাথে আমি জড়াই আছি। আমরা অনেক কিছু অনুভব করি, কিন্তু এটা তো বলাটা যারা এই যে কথাগুলো বলছে, সারা কুষ্টিয়ার মানুষ জানে যে তারা এটা শুরু করেছিল। আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের ওই মাথায় হাত দেওয়ার মতন উল্টা বাধা। এসব বালুমহাল আগাগোড়াই প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। অদৃশ্য ভয় দেখিয়ে আড়ালেই থেকে যায় তারা। নদীর বালু যেন সোনার খনি। স্থানীয়রা এই 21টি বালুমহলকে বলেন এলডোরাডো। এখানকার বালু মানে আপনার সোনা। তাহলে এই সোনাটাকে কিভাবে অপব্যবহার হয়, যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালুমহলটা তাদেরই নিয়ন্ত্রণে থাকে। এই একটি ঘাট থেকে 3 ধরনের বালুতে প্রতিদিন লেনদেন কমপক্ষে 5.5 লাখ টাকা। শুষ্ক মৌসুম তো আছেই, বালু তোলা হয় এমনকি ভরা বর্ষায়ও। 21টি ঘাট থেকে বছরে গড়ে লেনদেন 200 কোটি টাকা। আর গেল বছর সরকার পেয়েছে মাত্র 2,83,70,000 টাকা। এত ফারাকের কি কারণ জানতে চাই জেলার রাজস্ব শাখায়। সরকার কি পরিমাণ বঞ্চিত হচ্ছে? সরকারের বঞ্চিত হওয়ার শেষ নাই। যে বাল্কহেডগুলোতে লোড আনলোড করে, ধরেন পুলিশ 3-4 জন সাথে থাকে, আর ওখানকার অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। পদ্মার উপর থেকে নিচে নামতে গিয়ে কারোর গোসল হয়ে যায়। তবে ফায়ারিং হবে এই প্রস্তুতি নিয়ে যেতে হয়, কারণ ফায়ারিংয়ের এক্সপিরিয়েন্স আছে এখানে। সাংবাদিকদেরকে এই নৌকা থেকে ডুবিয়ে দিচ্ছিল। ইজারা দেয়নি জেলা প্রশাসন, তারপরও কি করে হচ্ছে প্রকাশ্যে এই চুরি? যদি কেউ চুরি করে সেটা তো চুরি। প্রকাশ্য দিবালোকে এই চুরিটাকে আমরা চুরি কিভাবে বলি? তাহলে তাহলে এটাকে কি বলতে পারি আমরা? বিষয়টা হলো এমন যে আমরা থেকে করাচ্ছি বা আমাদের পক্ষ থেকে এটাকে এনকারেজ করা হচ্ছে, বিষয়টি তো এরকম না। প্রভাবশালীদের ভয়ে অভিযোগ করেন না কেউই। এ ধরনের ঘটনায় মামলাও নেই। অজ্ঞাত কারণে নিশ্চুপ থাকে প্রশাসন। কুষ্টিয়া একবার ডিসি প্রবেশ করলে সে আর সহজে বদলি হতে চায় না, চেষ্টা করে যে আরো কিছু থাকে। কেন, কি কারণে থাকবে? উৎকোচ ঘুষ যাই বলেন, এর কোনো প্রমাণ আছে বলেন? এর কোনো প্রমাণ পাবেন না খুঁজে আপনি। কিন্তু আমরা যতদূর জানি লেনদেন হয়। অবৈধ বালু উত্তোলনে একদিকে হুমকির মুখে পরিবেশ প্রকৃতি, অন্যদিকে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি। এছাড়া বালু বোঝাই ডাম্প ট্রাকে সড়কে বেড়েছে মৃত্যুর মিছিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, কুষ্টিয়া। যমুনা টেলিভিশনে এই প্রতিবেদনটি প্রচারের পর কুষ্টিয়ার বালুমহলগুলোতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের নির্দেশে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযানে নামে হার্ডিংস ব্রিজ এবং লালন শাহ সেতুর মাঝখান থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতি তারা জব্দ করেন। আবারও অভিযানে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি। জেলার 21টি বালুমহলে অভিযান চালিয়ে নেপথ্যে কারিগরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
মহলে আমরা অভিযান পরিচালনা করলাম এবং নিয়মিত এখানে অভিযান পরিচালনা হয়, কিন্তু আজকে সকালবেলা একটা নিউজ দেখতে পেলাম, সেটা হচ্ছে হার্ডিন্স ব্রিজ এবং লালন শাহ ব্রিজের মাঝখানে যে এলাকা আছে সেখানে হচ্ছে শ্যালো মেশিনের মাধ্যমে অথবা অন্যান্য উপায়ে বালু তোলা হয়। আসলে এরকম বালু তোলার কোনো সুযোগ নেই। সাম্য হত্যাকাণ্ড প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন মন্তব্য করে আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে শাখা ছাত্রদল। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়ের সাহস যত দ্রুত সম্ভব সাম্য হত্যার রহস্য উন্মোচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। একটি গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ডাকসু হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশাসনের ব্যর্থতাকে এড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচণ্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়া হলেও প্রশাসন তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেনি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। চলতি বছরের বাজেটে আয়করের ক্ষেত্রে 50টির মতো পরিবর্তন আনা হচ্ছে। এসব পদক্ষেপের ফলে রাজস্ব আহরণে যেমন গতি আসবে, করদাতাদের জন্য নতুন কাঠামো স্পষ্ট হবে। সাধারণ করদাতাদের জন্য ন্যূনতম আয়কর 5,000 টাকা প্রস্তাব করা হয়েছে, নতুন করদাতাদের জন্য এই হার 1,000। আর ব্যক্তি করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হতে পারে 4.25 লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা 5 লাখ হতে পারে। আগের কর স্ল্যাব তুলে দিয়ে 10 থেকে 30% মধ্যে কর হার পূর্ণ নির্ধারিত হতে পারে এবং কৃষি খাতেও আসছে নতুন সংযোজন। কৃষি আয় যদি 5 লাখ টাকার বেশি হয় তাহলে কর দিতে হবে, আর কৃষি পণ্য সরবরাহে উৎস কর কমানো হচ্ছে। নতুন বাজেটে আপন ভাই বোনের মধ্যে সম্পদ দান করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত করের পরিমাণ পরবর্তী বছরগুলো সমন্বয় করা হতে পারে। খাতা কলমে মূল্যস্ফীতি কমছে, কিন্তু স্বস্তি কি মিলছে? বিপুল সংখ্যক মানুষের উত্তর না, সুফল মিলছে না, মজুরি বাড়ছে না, কর্মসংস্থানেও সুখবর নেই। অভ্যন্তরীণ আয়েও ছন্দপতন, উন্নয়ন কাজ বাস্তবায়নে চাঞ্চল্য নেই, আছে ঋণ পরিশোধের চাপও। বলা যায় অর্থনীতিতে এখন উলটপালট অবস্থা। আর পরিবর্তিত সময়ে বাজেট এসেছে, চাপের এই সময়ে স্বস্তির কি বার্তা দেবেন অর্থ উপদেষ্টা? সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। পাইকারি বাজার, একটু কম টাকায় পাওয়া যায় পণ্য, তাই অনেকেরই এখন ভরসা কারওয়ান বাজার। আয়ের কাছে প্রতিনিয়তই হার মানছে পণ্যের দাম, মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণহীন। সরকারি হিসাবে সূচক কিছুটা নিম্নমুখী হলেও স্বস্তি কি মিলছে? দাম বাড়ছে, আগে যেটা খেতাম সেটা বাড়তেছে না, এখন আমার কিছুতে আমরা ছাড় দিতে হচ্ছে। পণ্যের প্রকৃত যে দাম তার চেয়ে বেশি দামে কেনার অর্থই মূল্যস্ফীতি। সাধারণ মানুষের জন্য বাজেটে কি বার্তা দেবেন অর্থ উপদেষ্টা? ফুডটা কিছু কমছে, নন ফুডটা খুব একেবারে যে কমছে তা না, কারণ নন ফুডের ব্যাপারে তো যাত্রা মানে কি আবার যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া এগুলো তো কেউ কমাতে পারবে না, তাই না? বেসিক জিনিসগুলো ইলেকট্রিসিটিতে কমে যাচ্ছে। এই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে যেটা সামাজিক নিরাপত্তা, তারপরে আমাদের যে OMS-এর অধীনে দেওয়া 1 কোটি দেওয়ার কথা, সেখানে 1 কোটির মধ্যে হয়তো 20 লক্ষ ওভারই। ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে বাজেট, সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। ঘাটতি ধরা হচ্ছে 2 লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির 5% কিছুটা কম। উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে কম। 2,20,000-2,30,000 টাকার এডিপি করেও আপনি অর্থনীতিতে অবদান রাখতে পারেন যদি প্রকল্পগুলো সেখানে ভালো থাকে। যাচাই বাছাই করে যেগুলো অপচয়মূলক প্রকল্প সেগুলি বাদ দেওয়া যায় এবং সেই টাকাটা অন্য জায়গায় যেগুলো ভালো প্রকল্প, মোটামুটি অন্যান্য কর্মসূচির তুলনায় যেগুলি পারফরমেন্স তুলনামূলকভাবে ভালো, তো এগুলোর ব্যবস্থাপনার উন্নতি অবশ্যই করতে হবে। তো ওই সব জায়গায় আপনার ব্যয় বৃদ্ধি করা। ভর্তুকি এবং প্রণোদনা খাতে সম্ভাব্য বরাদ্দ 1,16,000 কোটি টাকা। অভ্যন্তরীণ আয়েই নির্ভর করতে চায় সরকার। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে
5 লাখ কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে, প্রচলিত ব্যবস্থায় কিভাবে আয় বৃদ্ধি করা সম্ভব? যেই টাকাটা করদাতা দিয়েছে কিন্তু রাজস্ব কোষাগারে জমা হয়নি, ওইটা যদি আপনি আদায় করতে পারেন তাহলে তো যারা ওই টাকাটা পেত, যেহেতু কর্মকর্তারাই, তাদের আয়টা কমবে, কিন্তু সার্বিকভাবে সাধারণ মানুষের উপর বোঝাটা বাড়বে না। বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আসছে মহার্ঘ ভাতার ঘোষণা। আগামী বাজেটের মূল দর্শন সমতাভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র। বিনিয়োগের অবস্থা খুবই দুর্বল এবং এইটা থেকে বেরোনো কঠিন হবে যদি অনিশ্চয়তা না কাটে। একটা বৈশ্বিক অনিশ্চয়তা আছে, আর আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক এবং পলিসির অনিশ্চয়তা আছে। সোমবার বিকাল 4টায় 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসেবে গেল অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 27 লাখ। উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাবই এই জন্য দায়ী। স্বস্তি ফিরিয়ে আনাই হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোগান্তিহীন যাত্রায় বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন, আর গত ঈদের তুলনায় এবারের প্রস্তুতি আরও ভালো। এবার ঈদে 5 জোড়া বিশেষ ট্রেন, অতিরিক্ত 44টি কোচ চলবে বলে রেলওয়ে জানিয়েছে। সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে এ পর্যন্ত 16টি আন্তনগর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এ পর্যন্ত সবগুলো ট্রেনই নির্ধারিত সময় ছেড়ে গেছে। এবার এবং গতবার খুব ভালো ম্যানেজমেন্ট এবং ট্রেনও রাইট টাইমে আসছে, টিকিটও আমি রাইট টাইমে পাইছি। মানে অনেক বেশি চেঞ্জ হয়েছে আগের চাইতে, কোনো হ্যাসেল নাই। গতবারের তুলনায় একটু বেশি চ্যালেঞ্জিং এটা। এইবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের আবহাওয়া খুব খারাপ যাচ্ছে এখন। একই সাথে আরেকটা ব্যাপার, গরুর হাট, রেল লাইন ভিত্তিক 11টি গরুর হাট আছে সারা বাংলাদেশে, কাজে সেই বিষয়টিও কিন্তু এবার থাকছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত ভোটাভুটি চলবে। বেলা গড়ানোর সাথে সাথে সদস্যদের উপস্থিতিও বাড়ছে। সংগঠনটির 35টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক 3 জোট, ফোরাম, সম্মিলিত পরিষদ, ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এই ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে, কারণ এই দুই প্যানেলই ঢাকা চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। এবার ভোটার হয়েছেন 1064 জন, আর এর মধ্যে ঢাকায় 1561 জন, চট্টগ্রামে 303 জন ভোটার। ফোরাম প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন বহিরাগতরা। তবে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সন্তুষ্টি জানিয়েছেন বহিরাগতদের জটলা সরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঢুকে দেখি এখানে কয়েকশো বহিরাগত, যারা বিজেপির মেম্বার তো না, ভোটার তো নাই, মেম্বারও না। আমি খুশি সকলের আচরণে, এক্সেপ্ট ফিউ এক্সেপশন, তাদেরকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছি। আপাতত ভোটার এরিয়াতে ভোটার ছাড়া কেউ যাবে না। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। ভোটারদের আমাদের দলের প্রতি আস্থা আছে, আমরা শতভাগ আশাবাদী নির্বাচনে আমাদের দল ফোরাম একটা ভালো ফলাফল করবে। বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। ঢাকা চট্টগ্রাম দুই জায়গায় আমাদের দুজন সহকর্মী আছেন। আমরা শুরুতে যেতে চাই চট্টগ্রামে। আমাদের সহকর্মী আছেন চট্টগ্রামে মামুনুর রশিদ অভি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বেলা তো গড়ালো, বেলা গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আর একটি বিষয় জানতে চাই, নির্বাচনের যেই পরিবেশ বা ভোটের পরিবেশ, সেটি দেখে কেমন মনে হচ্ছে? বৃষ্টির নির্বাচনের পরিবেশ কিন্তু একেবারেই সুষ্ঠু এবং উৎসব মুখর বলা যায়, কারণ ফোরামের প্রার্থীরা বলেছেন, তারা বলছেন যে এর আগের নির্বাচন এবং এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা, এবং এবছর নির্বাচনের ক্ষেত্রে একেবারেই স্বচ্ছতা বজায় রেখে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আগে থেকেই তাদের একটি দাবি ছিল অন্তত এই নির্বাচনটা যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয়, সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং বিরামহীনভাবে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন চলবে।
চলবে। এখন পর্যন্ত আমরা যদি বলি 66% কিন্তু ভোট পড়েছে। চট্টগ্রামে 303 জন ভোটার রয়েছেন, তার বিপরীতে 201 জন কিন্তু এখন পর্যন্ত ভোট দিয়েছেন। বাকি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসছেন, তারা এসে 5টার মধ্যেই তারা তাদের যে ভোট রয়েছে সেটি তারা সম্পূর্ণ করবেন। চট্টগ্রামে 9 জন বিপরীতে 9টি পদের বিপরীতে কিন্তু 18 জন লড়াই করছেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় মানুষজন যারা রয়েছেন প্রার্থী ভোটার সকলে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু সন্তোষজনক প্রকাশ করছেন। এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এই যে নির্বাচনটি বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতি বেড়েছে এবং প্রার্থী যারা রয়েছেন তারা বলছিলেন, বিশেষ করে ফোরামের যে সমস্ত প্যানেল লিডার রয়েছেন সেলিম রহমান, তিনি বলছিলেন জয়ী হলে সেক্ষেত্রে মন্ত্রণালয় আলাদাভাবে মন্ত্রণালয় গঠন সহ পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বহিরাগতরা, এমন অভিযোগও পেয়েছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। এবার আমরা ঢাকায় ফিরছি, দেখতে পাচ্ছি সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন। চট্টগ্রামের খবর তো শুনছিলেনই অহন, সেখানে একটি উৎসবমুখর পরিবেশেই ভোট চলছে, ঢাকার কি অবস্থা? উৎসবমুখর পরিবেশ, সকাল থেকে সেই পরিবেশ, টানা 9 ঘন্টার ভোট এবং সেটি 6 ঘন্টা হয়ে গেল ভোটের, তারও বেশি, প্রায় 7 ঘন্টা ভোট হয়ে গেল এবং এখন পর্যন্ত এই কেন্দ্রে, দুটি কেন্দ্র তো, ঢাকার কেন্দ্রে প্রায় 800 ভোট পড়েছে। তার মানে এখানে যে পরিমাণ ভোট আছে তার অর্ধেকেরও বেশি সংখ্যক ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। এখনও ভোটাররা আসছেন এবং আমি দেখছিলাম এখন যেহেতু বিশেষ করে বিকেলের দিকে অনেক ভোটারই আসবেন, সেক্ষেত্রে হয়তো 3টে নাগাদেই মোটামুটি 80% ভোট কাস্ট হবে এমনটি আশা করা হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন সকাল থেকে যে ভোট শুরু হয় প্রথমেই আমরা দেখেছিলাম একেবারে মূল সড়কে সাংবাদিক সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে অবস্থান করতে হয়েছিল নিরাপত্তার বিষয় দেখে। যদিও এখন পর্যন্ত শেষ পর্যন্ত মূল ভোট যেখানে আয়োজিত হয়েছে তার সামনের যে লবি, সেই লবির বাইরের অংশে সাংবাদিক সহ দর্শনার্থী কিংবা ভোটার অথবা যারা অপেক্ষমান আছেন তাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা যেমনটি এর আগেও তো যারা প্রার্থী রয়েছেন নানান প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে সেই প্রতিশ্রুতি মাথায় নিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করছিলেন। তারা বলছিলেন এর গেল 14 থেকে 15 বছর এমন উৎসবমুখর ভোটে কখনোই নির্বাচন হয়নি। বিশেষ করে বিজিএমের এই নির্বাচন, কে প্রার্থী হবেন এবং শেষ পর্যন্ত কে জিতে যাবে সেটিও অনেকটা নির্ধারিত ছিল। তবে এবার ভোটটি একেবারে অন্যরকম এবং তারা বলছিলেন একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এই সরকারের আমলে বিশেষ করে হোক না সেটা সংগঠনের নির্বাচন, সেটি যেন গ্রহণযোগ্য হয় সেই আশাবাদ সবার, সেই আশার কথা বলছিলেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আবারও বাণিজ্য যুদ্ধ উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপরে শুল্ক হার দ্বিগুণ করা হবে। এদিকে চীনের বিরুদ্ধে শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ওয়াশিংটনের বিরুদ্ধে বৈষম্যমূলক বিধি নিষেধ আরোপের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে বেইজিং। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কঠোর বাণিজ্য নীতির শিকার হয়ে আসছে চীন। বেইজিংও দিয়েছে পাল্টা জবাব। সারা বিশ্বে পড়েছে এ শুল্ক যুদ্ধের প্রভাব। এরপর চলতি মাসের শুরুতে জেনেভায় বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি হয় দেশ দুটির মধ্যে। এতে 90 দিনের জন্য স্থগিত করা হয় এসব কঠোর শুল্ক নীতি। এছাড়াও ব্যবসায়িক বিভিন্ন নীতিতে সমঝোতায় আসে ওয়াশিংটন ও বেইজিং, ফলে কিছুটা শিথিল হচ্ছিল পরিস্থিতি। কিন্তু হঠাৎই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে চীন। বেইজিংয়ের অর্থনীতি রক্ষার জন্য এই চুক্তি হলেও তারা নিজেদের স্বার্থবিরোধী আচরণ করেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে আবারও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে শুক্রবার পেনসিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্প জানিয়েছেন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর দ্বিগুণ করা হবে শুল্ক হার। এখন থেকে এসব পণ্য আমদানিতে 25% বদলে গুনতে হবে 50% ট্যারিফ। জানান আগামী বুধবার থেকে কার্যকর হবে অতিরিক্ত এ শুল্ক। যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করা হবে। দেশের ইস্পাত শিল্পকে আরও সুরক্ষিত করবে এই ট্যারিফ। এছাড়া ইস্পাত শিল্পের জন্য সুপরিচিত পিটসবার্গে ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের অংশীদারিত্বে $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় ইস্পাত শিল্প পুনরুজ্জীবিত করা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি তার।
আজ আমরা নিপ্পন স্টিলের যে বিনিয়োগের ঘোষণা দিলাম তা সবকিছু ছাপিয়ে গেছে। $14 বিলিয়ন এই বিনিয়োগ শুধু পেনসিলভানিয়া নয়, আমেরিকার স্টিল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে চীন। চুক্তিভঙ্গের অভিযোগ সরাসরি স্বীকার না করলেও ওয়াশিংটনকে বৈষম্যমূলক বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।